হ্যালো অ্যান্ড ওয়েলকাম। সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সিএসসি থার্ড ইয়ারের একটা পেপার রয়েছে যেটার নাম হলো ওয়েব ডিজাইন। সেই ওয়েব ডিজাইনের ইউনিট 1 সম্বন্ধে আমি কিছু ডিসকাস করব। বেসিক্যালি ওয়েব ডিজাইনের মেনলি যে তিনটে জিনিস রয়েছে সেটা হলো পিএইচপি, মাইসিকিউএল অ্যান্ড কোডিগনিটর। তো প্রথমেই আমি পিএইচপি শুরু করার আগে কিছু বেসিক কিছু জিনিস আমি ডিসকাস করব। তো পিএইচপি প্রোগ্রাম শুরু করার আগে বেসিক কিছু কনসেপ্ট আমি বলি। প্রথমত, হোয়াট ইজ পিএইচপি? পিএইচপি ইজ আ হাইপার টেক্সট প্রি প্রসেসর। এটা একটা সম্পূর্ণ ফ্রি এবং ওপেন সোর্স সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো মেনলি পিএইচপি যে ইন্টারপ্রেটার রয়েছে সেটা কোথায় রান হয় না ওয়েব সার্ভারে রান হয়। আর পিএইচপি ইন্টারপ্রেটার কি এক্সিকিউট করে না পিএইচপি স্ক্রিপ্ট এক্সিকিউট করে। অ্যাকচুয়ালি আমরা যে পিএইচপি যে স্ক্রিপ্টটা লিখবো সেটা তার মানে কোথায় রান হয়, সেটা রান হয় ওয়েব সার্ভারে। এবারে আমি ডিসকাস করব হাউ পিএইচপি ওয়ার্কস। তো প্রথমে আমাদের ক্লায়েন্ট বা ব্রাউজার কি করে, একটা এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করে। সাপোজ আমি যদি ব্রাউজারে লিখি এইচটিটিপি সার্ভার স্ল্যাশ পেজ ডট পিএইচপি, তখন এই রিকোয়েস্টটা কোথায় যাবে না সার্ভারের কাছে এই রিকোয়েস্টটা যাবে। এবার ওয়েব সার্ভার যেমন অ্যাপাচি ওয়েব সার্ভার এই রিকোয়েস্টটা রিসিভ করবে এবং দেখবে যে পেজ ডট পিএইচপি ফাইলটা অ্যাক্সেস চাইছে এবং আহ, দেখবে যে ফাইল দেখবে যে ফাইল এক্সটেনশন হচ্ছে ডট পিএইচপি। এটা যদি ফাইল এক্সটেনশন ডট পিএইচপি না থাকতো তখন কিন্তু ও যদি এইচটিএমএল ফাইল রিকোয়েস্ট চাইতো কিন্তু ডাইরেক্ট এইচটিএমএল ফাইল ওয়েব সার্ভার ক্লায়েন্ট অর্থাৎ ব্রাউজারকে সেন্ড করতো। কিন্তু এখানে যেহেতু ডট পিএইচপি ফাইল রিকোয়েস্ট চেয়েছে ক্লায়েন্ট, সেই জন্য ও কী করবে, ডট পিএইচপি ফাইলকে পিএইচপি ইন্টারপ্রেটারে পাঠিয়ে দেবে এবং পিএইচপি ইন্টারপ্রেটার কী করবে, এটা এক্সিকিউট করবে। পিএইচপি ইন্টারপ্রেটার এটা এক্সিকিউট করার পরে একটা কিছু আউটপুট জেনারেট করবে এবং সেই আউটপুটটা যেমন এটা হতে পারে এইচটিএমএল আউটপুট এবং সেই আউটপুটটা ব্যাক ক্লায়েন্টের কাছে বা ব্রাউজারকে সেন্ড করবে এবং ব্রাউজার রিসিভ করবে এটা এইচটিএমএল ফাইল এবং সেই এইচটিএমএল ফাইলের সঙ্গে রয়েছে লিঙ্ক আপ করা রয়েছে সিএসএস, জাভাস্ক্রিপ্ট বা কোনো পিডিএফ, কোনো ইমেজ, এইগুলো লিঙ্ক আপ করা রয়েছে এবং সেইগুলো ব্রাউজার সব রিসিভ করবে এবং ব্রাউজার সেটা ডিসপ্লে করাবে। ব্রাউজার কিন্তু সার্ভার কিন্তু কখনো ব্রাউজারকে পিএইচপি ফাইল কিন্তু সেন্ড করে না, মেনলি এইচটিএমএল ফাইল সেন্ড করে এবং এইচটিএমএল ফাইলের সঙ্গে যা লিঙ্ক আপ করা রয়েছে সেইগুলো সব সার্ভার ব্রাউজারকে সেন্ড করে এবং ব্রাউজার সেটাকে ডিসপ্লে করায়। এবারে আমি ডিসকাস করব স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক ওয়েবসাইটস। তো প্রথমত বলি যে আমাদের যে এইচটিএমএল ফাইল বা সিএসএস ফাইল বা জাভাস্ক্রিপ্ট ফাইল বা পিএইচপি ফাইল, সেইগুলো কিন্তু সেই ফাইলগুলো সব সার্ভারে স্টোর থাকে। এগুলো কিন্তু ক্লায়েন্টে কখনো স্টোর থাকে না। যখন আমরা রিকোয়েস্ট পাঠাই তখন রেসপন্স হিসাবে ওই ফাইলগুলো যেমন এইচটিএমএল ফাইল, সিএসএস ফাইল, জাভাস্ক্রিপ্ট ফাইল, পিডিএফ ফাইল, এইগুলো আমাদের কাছে ব্রাউজারে আসে এবং ব্রাউজার সেটাকে ডিসপ্লে করায়। তো প্রথমত বলি হোয়াট ইজ স্ট্যাটিক ওয়েবসাইট। তাহলে স্ট্যাটিক ওয়েবসাইটে কি হয় না প্রি-বিল্ড যে এইচটিএমএল ফাইলগুলো সার্ভারে স্টোর থাকে সেইগুলো প্রি-বিল্ড থাকে। অন দ্য ফ্লাই বা রান টাইমে কিন্তু এইগুলো জেনারেট হয় না। কোনো ভিজিটর যতবার রিকোয়েস্ট সেন্ড করবে সে কিন্তু প্রত্যেকবারে সেম ডিসপ্লে দেখতে পারবে, সেম ফাইলও রিসিভ করবে। সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। তো স্ট্যাটিক ওয়েবসাইট হলো, এবার হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। না ডাইনামিক ওয়েবসাইট মেনলি কি না যখন পিএইচপি ফাইল এক্সিকিউট হবে তখন কিন্তু রান টাইমে আমাদের এইচটিএমএল ফাইল বা সিএসএস ফাইল
বা জাভাস্ক্রিপ্ট ফাইল বা আরও যে সমস্ত কিছু রয়েছে সেগুলো রান টাইমে জেনারেট হবে এবং সেটা ব্রাউজারের কাছে সেন্ড করবে এবং ব্রাউজার সেটাকে ডিসপ্লে করাবে। মানে অ্যাকচুয়ালি ব্রাউজার যে কন্টেন্টগুলো ডিসপ্লে করবে সেই কন্টেন্টগুলো কিন্তু পিএইচপি যখন এক্সিকিউট হয়, ইন্টারপ্রেটারে পিএইচপি যখন এক্সিকিউট হয় তখন কিন্তু সেইগুলো অন দ্য ফ্লাইয়ে সেইগুলো জেনারেট হয় এবং ব্রাউজারের কাছে সেটা সেন্ড করে এবং ব্রাউজার সেটাকে ডিসপ্লে করায় এবং এটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এবারে আমি ডিসকাস করব পিএইচপি প্লাস মাইসিকিউএল ওয়ার্কফ্লো। প্রথমে যে পিএইচপি স্ক্রিপ্ট থাকে সেখানে কিন্তু পিএইচপি কানেক্ট করবে মাইসিকিউএল ডেটাবেসের সঙ্গে। এবারে পিএইচপি স্ক্রিপ্ট যখন এক্সিকিউট হবে তখন পিএইচপি স্ক্রিপ্টের মধ্যে এসকিউএল কোয়ারি থাকবে, যেমন সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, আরও অনেক কিছু কোয়ারি রয়েছে। সেই কোয়ারিগুলো এক্সিকিউট হবে এবং সেই কোয়ারিগুলো এক্সিকিউট হওয়া মানে ডেটাবেসের সঙ্গে কানেক্ট হবে এবং ডেটাবেস থেকে কিছু রেজাল্টও রিট্রিভ করবে এবং সেই রেজাল্ট রিট্রিভ করার পরে সেই যে রেজাল্ট হবে সেইগুলো এইচটিএমএল এমবেডেড হবে। এটা হচ্ছে পিএইচপি প্লাস মাইসিকিউএলের ওয়ার্কফ্লো। এবারে আমি ডিসকাস করব পিএইচপি প্রোগ্রামিং সম্বন্ধে। তো প্রথমত ইকো স্টেটমেন্ট অ্যান্ড প্রিন্ট স্টেটমেন্ট। হোয়াট ইজ ইকো স্টেটমেন্ট? ইকো স্টেটমেন্ট বেসিক্যালি ইউজ করা হয় যখন ব্রাউজারে কিছু প্রিন্ট করতে যাব। ইকো স্টেটমেন্ট কোনো কিছু রিটার্ন করে না এবং এটা নর্মালি মোর দেন ওয়ান আর্গুমেন্ট আমরা ইউজ করতে পারবো। কিন্তু প্রিন্ট স্টেটমেন্টও সেম কাজ, যে ব্রাউজারে কিছু ডিসপ্লে করানো, কিন্তু প্রিন্ট স্টেটমেন্ট ওয়ান রিটার্ন করে এবং একটাই প্যারামিটার, একটাই আর্গুমেন্ট এ হোল্ড করে। এবারে ডিসকাস করব ভ্যার ডাম্প। সো ভ্যার ডাম্প বেসিক্যালি ইজ আ ডিবাগিং ফাংশন, যেটা কিনা প্রিন্ট করে কোনো ভেরিয়েবলের টাইপ বা কোনো ভেরিয়েবলের ভ্যালুটা কী বা সাইজ কী সেইগুলোকে ভ্যার ডাম্প প্রিন্ট করে। ইন পিএইচপি বেসিক্যালি কমেন্টস ইউজ করা হয় কোনো যখন আমরা স্ক্রিপ্ট লিখি, যখন পিএইচপি কোড লিখি, কোডগুলো কেন লিখছি সেইগুলো বোঝার জন্য আমরা কমেন্ট ইউজ করি, যাতে কোনো রিডার যখন পিএইচপি কোডটা পড়বে তখন দেখে বুঝতে পারবে যে এর মধ্যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে। এবং যখন পিএইচপি যখন এক্সিকিউট হয় তখন এই লাইনগুলো কিন্তু এক্সিকিউট হয় না বা ব্রাউজারকে সেন্ড করা হয় না। সেন্সিটিভিটি, তো বেসিক্যালি যে ভেরিয়েবল নেমগুলো রয়েছে সেগুলো অলওয়েজ কিন্তু কেস সেন্সিটিভ। তো ভেরিয়েবল নেমগুলো যদি আপার কেস বা লোয়ার কেসে লিখি সেগুলো কিন্তু ডিফারেন্ট ভেরিয়েবল নেম হয়ে যাবে। তো ভেরিয়েবল নেম ইজ অলওয়েজ কেস সেন্সিটিভ। দেন কিওয়ার্ড বা বিল্ড ইন ফাংশন বা ইউজার ডিফাইন ফাংশন এগুলো কিন্তু কেস সেন্সিটিভ নয়। ভেরিয়েবলস বেসিক্যালি যেখানে ভ্যালুটা স্টোর থাকবে সেই লোকেশান নেম। সো বেসিক্যালি ভেরিয়েবলের ভ্যালুটা ডিউরিং এক্সিকিউশনের সময় এটা চেঞ্জ হতে পারে এবং এর ভেরিয়েবলের টাইপটা কিন্তু পিএইচপি ডাইনামিক টাইপ, মিনস যে ভ্যালু অনুযায়ী ভেরিয়েবলের টাইপ কিন্তু চেঞ্জ হয়। কনস্ট্যান্ট holds a value that cannot change during execution. এবারে ডিসকাস করব পিএইচপি ডেটা টাইপস। পিএইচপি বেসিক্যালি সাপোর্ট 8 ডেটা টাইপস এবং এটা আগেই বলেছি এটা ডাইনামিক্যালি টাইপ এবং এই ডেটা টাইপস হলো ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল, resource, etc. PHP operator. PHP basically has 10 types of operator. First one is arithmetic, then assignment, comparison, logical, increment, decrement, bitwise, array, ternary, এইগুলো হচ্ছে PHP operator. এবার ডিসকাস করব লুপ। সো লুপ বেসিক্যালি আ ব্লক অফ কোড যেটা কার্লি ব্রেসেসের মধ্যে লেখা হয় বা বডির মধ্যে লেখা হয়, সেটা কতক্ষণ এক্সিকিউট হবে না, যতক্ষণ কন্ডিশনটা ট্রু হবে ততক্ষণ এক্সিকিউশনটা ততক্ষণ বডিটা এক্সিকিউট হবে, আর যখন
ফলস কন্ডিশন যখন ফলস হবে তখন আর বডি এক্সিকিউট হবে না। তো লুপ বেসিক্যালি রয়েছে আমাদের হোয়াইল লুপ রয়েছে, ডু হোয়াইল লুপ রয়েছে, ফর লুপ রয়েছে, ফর ইচ লুপ রয়েছে। তো প্রথমত বললি যে হোয়াইল লুপ। হোয়াইল লুপ বেসিক্যালি কি না, বডিটা এক্সিকিউট হওয়ার আগে প্রথমে কন্ডিশনটা চেক হয়। যদি ট্রু হয় তবে এক্সিকিউট হবে, আর যদি ফলস হয় তো বডিটা এক্সিকিউট হবে না। তো এখানে হোয়াইল লুপে বডিটা একবারও এক্সিকিউট না হতে পারে। তো এখানে হোয়াইল লুপ আমরা কেন ইউজ করব, যখন আগে থেকে যখন ইটারেশন আমার কোনো জানা থাকবে না, যে কতটা ইটারেশন হতে পারে আমার জানা থাকবে না, তো তখন আমরা হোয়াইল লুপ ইউজ করব। ডু হোয়াইল লুপ কি, ডু হোয়াইল লুপ হচ্ছে প্রথমে বডিটা এক্সিকিউট হবে, তারপরে কন্ডিশন চেকিং হবে। তো এখানে বডিটা অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হবেই, তারপরে কিন্তু কন্ডিশনটা চেকিং হবে। তো যখন আমাদের বডি অ্যাটলিস্ট একবার এক্সিকিউট করার প্রয়োজন হয়, তখন আমরা ডু হোয়াইল লুপ ইউজ করি। এবার হচ্ছে ফর লুপ। ফর লুপ আমরা কখন ইউজ করব, যখন আমাদের ইটারেশনটা অ্যাডভান্স জানা থাকবে, তখন আমরা ফর লুপ ইউজ করব। এবার হচ্ছে ফর ইচ লুপ। তো ফর ইচ লুপ মেনলি আমরা ইউজ করব যখন অ্যারের যে এলিমেন্টগুলো আছে সেগুলো ইটারেট করার জন্য, বা যে অবজেক্ট রয়েছে সেগুলো ইটারেট করার জন্য আমরা মেনলি ফর লুপটা ইউজ করব।